আচ্ছা, আপনি কি জানেন আপনার আমার সকলের মিতব্যয়িতা এক সময় অর্থনীতির কাল হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, আসলে ঘটনাটা এরকম হইতে পারে। যদি আমরা সবাই মিতব্যয়ী হই, সবাই যদি আমরা সঞ্চয় করতে চাই, ঠিক সেই মুহূর্তে অর্থনীতি আমাদের সবার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কেমন ঘটনা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে। আমরা সবাই জানি ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, সঞ্চয় করাটা ভালো এবং সঞ্চয় করা দরকার। এই সঞ্চয় করি আমরা কিভাবে? আমরা মিতব্যয়িতার মাধ্যমে তো সঞ্চয় করি, কিন্তু এই সঞ্চয় এক সময় আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এবং অর্থনীতির ভাষায় এই যে কাল হয়ে দাঁড়ানোর ব্যাপারটা ঘটতে পারে, ঘটবে, এটাকে বলা হয় প্যারাডক্স অফ থ্রিফ্ট, অর্থাৎ মিতব্যয়িতার প্যারাডক্স। এরকম একটা টার্ম ইকোনমিতে আছে। এটা আসলে কিভাবে ঘটে? ধরেন আমি আপনি সবাই মিলে যখন টাকা জমাতে থাকবো, তাহলে টাকা খরচ করবে কি? ইকোনমির প্রাইমারি কনসার্ন হচ্ছে, প্রাইমারি অ্যাক্টিভিটি হচ্ছে মানুষকে দিয়ে টাকা খরচ করানো। যত বেশি টাকা খরচ হবে একটা ইকোনমিতে, ওই ইকোনমি তত বেশি স্ট্রং হবে। তাহলে আমরা সবাই যদি সঞ্চয় করা শুরু করি, সঞ্চয় করতে থাকি, তাহলে কিন্তু আমাদের টাকা বাড়বে না, ইকোনমি বাড়বে না, ইকোনমি উল্টা ফল ডাউন করবে, পতন হবে। আচ্ছা, ইকোনমি রিসেশন গুলো যখন হয়, তখন কিন্তু সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। কেন তো জানেন? এই প্যারাডক্সের কারণে, এই প্যারাডক্স অফ থ্রিফ্টের কারণে কিন্তু সরকার এই প্রণোদনাগুলো দিয়ে থাকে। কারণ যখন ইকোনমিক রিসেশন গুলো হয়, তখন মানুষ কি ভাবে? মানুষ ভাবে আমার এখন টাকা জমাইতে হবে, এই রিসেশন কতদিন চলে আমি জানি না, আমি যদি টাকা সঞ্চয় না করি তাহলে আমি সামনে কয়েক বছর চলতে পারবো না। এই সেন্টিমেন্ট থেকে কিন্তু মানুষ টাকাগুলা জমায় রাখে। কিন্তু সরকার কিন্তু জানে মানুষ যদি টাকা জমায় রাখে, তাহলে কিন্তু ইকোনমি আরো বেশি কলাপস করবে, এই দুর্ভিক্ষ থেকে ওঠাটা আরো বেশি কষ্টকর হয়ে যাবে। সেই জন্য সরকার প্রণোদনা দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখে, বেতন ভাতা দিয়ে রাখে। মানুষ সেই বেতন ভাতা দিয়ে আবার খরচ করে, খরচ করার মাধ্যমে ইকোনমিটা আস্তে আস্তে সচল হয়। সরকার কিন্তু এখানে একটা পলিসি নিয়ে কাজ করে। অবশ্যই এখানে আমরা কিভাবে অ্যাক্টিভিটিটা পালন করি দেখেন। আমরা যদি কেউ বিজনেস করি, ব্যবসা করি, তাহলে এই টাকা পয়সাগুলো কোত্থেকে আসে? ধরো আমরা ব্যাংক ট্যাঙ্কের কথা বাদ দিলাম, আমরা কোত্থেকে নেই? ফ্যামিলি থেকে নেই, ভাই বন্ধু থেকে নেই, নিয়ে তারপর আমরা ব্যবসা করি। তাইলে কি করলাম? ফ্যামিলি থেকে টাকা নিয়ে ব্যবসা করলাম, ব্যবসা থেকে আর্নিং হইলো, সেই আর্নিংটা দিয়ে আবার পরিবার চালাইলাম, যাদের কাছে ঋণ নিয়ে আসলাম তাদেরকে ঋণ দিলাম, এবং আমি আরো খরচ করলাম, আমার ব্যবসার পণ্য বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসলাম। এভাবেই কিন্তু টাকাটা বারবার যখন সার্কুলেট হয়, তখন ইকোনমিটা বাড়ে, ইকোনমিটা গ্রো হয়। আমি যদি টাকাটা নিয়ে আমার বাসায় একটা ব্যাংক করলাম, ওই ব্যাংকের মধ্যে ছোট ব্যাংক আমরা যেটা ছোটবেলা ইউজ করছি, ওরকম ব্যাংকের মধ্যে যদি টাকাটা রেখে দিই, বা আমার আলমারিতে যদি টাকাটা রেখে দিই, তাহলে কিন্তু এই ইকোনমিটা বড় হবে না। এবং এই কাজটা যদি আমরা সবাই একসাথে করি, তাহলে ইকোনমি হুট করে কলাপস করবে। এই প্রবলেমটা সলিউশনটাই কিন্তু করে ব্যাংক। আমরা সঞ্চয়ের জন্য টাকাটা ব্যাংকে রাখি, কিন্তু ব্যাংক সেটাকে সঞ্চয়ের মতো করে তার বোল্টে রেখে দেয় না, সেটা আরেকজনকে দেয় ঋণ হিসাবে। আরেকজন যদি ব্যবসা করে, সেই ব্যবসার টাকাটা আরো বেশি খরচ হয়। এবার খরচ হওয়ার ফলে এই প্যারাডক্স অফ থ্রিফ্ট, যেই ইকোনমিক কনসার্নটা আছে, সেই কনসার্নটা একটা রাষ্ট্রে, একটা রিজিয়ন বা একটা স্টেটে কাজে লাগে না। এর মাধ্যমে ইকোনমিতে রেগুলারিটি বজায় থাকে। বিখ্যাত একজন অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইন একটা কথা বলেছে যে, আমার খরচ আপনার আয়, আপনার খরচ আমার আয়। এখন আমরা এর মধ্যে কেউ একজন যদি সঞ্চয় করে রাখি, তাহলে দুইজন একসাথে আমরা ফল করব। সো ইকোনমিতে আয় হবে, খরচ হবে, এবং সঞ্চয়ের একটা ভারসাম্য থাকবে। এবং এই ব্যাংকগুলো একটা সঞ্চয়ের ভারসাম্য তৈরি করে রাখে দেখে আমরা বুঝতে পারি না যে প্যারাডক্স অফ থ্রিফ্টের কারণে আমাদের ইকোনমি ফল করতেছে কি করতেছে না, এবং এই প্যারাডক্সটা আমাদের ইকোনমি থেকে আছে কি নাই, এইটার প্রভাব আমরা বুঝতে পারি না। সো ধন্যবাদ সবাইকে। অর্থনীতি সম্পর্কে এরকম ছোট ছোট ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।